বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 প্রতি মিনিটে মৃতের সংখ্যা বাড়ছে। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। বিশ্বে করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা 3,43,000 ছাড়িয়েছে। সংক্রমিত 54 লাখেরও বেশি মানুষ। 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা 4,000-এরও বেশি। শনাক্ত হয়েছেন আরও 1 লাখ। এর মাঝে যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন 1,000-এরও বেশি মানুষ। আরও 22,000-এর মতো সংক্রমিত হয়েছে। দেশটিতে লাখের কাছাকাছি পৌঁছেছে প্রাণহানি। তবুও লকডাউন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ প্রতিবাদ। বর্তমান হটস্পট ব্রাজিলে 22,000 ছাড়িয়েছে মৃত্যু। আক্রান্ত 3.5 লাখের মতো। রাশিয়ার মৃত্যুহার কম হলেও দ্রুত বিস্তার ঘটছে করোনা ভাইরাসের। তবে ইউরোপের দেশগুলোতে লক্ষণীয়ভাবে কমেছে মৃত্যু এবং সংক্রমণ। এরই মাঝে যুক্তরাজ্যে কঠোর লকডাউন নীতিমালা অমান্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ডমিনিক কামিন্স। তার পদত্যাগের দাবি সহ চলছে নানা বিতর্ক। দর্শক, করোনা ভাইরাসের প্রকোপ এবং দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে আলোচনার জন্য এই পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে যমুনা স্টুডিওতে যুক্ত হচ্ছেন চিকিৎসক মোবাশ্বেরা শিকদার। তিনি নিউ ইয়র্কের এলহার্স্ট হাসপাতালে কর্মরত রয়েছেন। ডক্টর মোবাশ্বেরা, আপনাকে স্বাগতম। একটু জানতে চাইবো আপনার কাছে, করোনা ভাইরাসের কারণে কেমন মানসিক সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের পরিচর্যার জন্য কি কি করা যেতে পারে? ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে যুক্ত করার জন্য। প্রথমেই আগে বলি, আজকে আমাদের এখানে ঈদের দিন। ঈদ শুরু হয়ে গেছে, এখন 12টা বাজে। তো সবাইকে, যারা দেখছেন এই অনুষ্ঠান, তাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো অনুষ্ঠানের প্রথমে যে কোয়েশ্চেনটা আমাকে করা হয়েছে সেটা হচ্ছে যে কিভাবে মানসিক স্বাস্থ্যের উপরে এই করোনা প্রভাব বিস্তার করতে পারে। করোনা যদিও একটা রেসপিরেটরি ভাইরাস বলা হয়েছিল প্রথমে, কিন্তু তারপর দেখা গেছে এর বিভিন্ন শরীরের বিভিন্ন অন্য সিস্টেমগুলোর উপরেও অনেক গুরুতর প্রভাব ফেলে থাকে, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যান্ড নিউরোসাইকিয়াট্রিক সিস্টেম। তো যারা এখানে, আমি যদি ভাগ করে নিই যে বিভিন্ন দুই ভাগ, বেশ কয়েক ভাগে, একদল আছে যারা করোনা পজিটিভ এবং তারা হসপিটালে, কেউ কেউ হসপিটালে ভর্তি হয়েছেন, তার ট্রিটমেন্টের মধ্যে আছেন। কেউ কেউ আবার বাসায় মাইল্ড সিমটম নিয়ে আইসোলেশনে আছেন এবং তারা বিভিন্ন রকম জাস্ট সিমটোম্যাটিক ট্রিটমেন্ট নিচ্ছেন। কিন্তু সবাই কিন্তু আমরা এই যারা দেখছি তারা ভীষণ রকমের মানসিক একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা বলতেই হবে। আনসার্টেনিটি, যেটা বলতে পারি যে জানে না যে কি হবে। যারা অসুস্থ তারাও জানতেছে না যে আমি কি এই কিছুক্ষণ পরে খারাপ হয়ে যাব কিনা, আমি ভেন্টিলেটরে চলে যাব কিনা, আমি হসপিটালে ভর্তি হব কিনা, আমি হসপিটালে সিট পাবো কিনা, আমি হসপিটালে যে যাব ওখানে আমাকে কেউ টেক কেয়ার করবে কিনা, ডাক্তাররা সেখানে আছে কিনা, এই যে নানাবিধ প্রশ্ন, এবং এই প্রশ্নের জন্য এই যে এক রকমের অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার জন্য একরকম প্রচন্ড রকমের এনজাইটি আমাদের সবার ভিতরে কাজ করছে। যারা পজিটিভ, যারা অসুস্থ তাদের মধ্যে, যারা অসুস্থ না তাদের মধ্যে, যারা বাসায় আছেন তাদের মধ্যে। তো এটা সেক্ষেত্রে আপনার পরামর্শের জায়গাটা একটু বলবেন, আর একটু ছোট্ট করে বাচ্চাদের ব্যাপারে কোনো স্পেশাল সাজেশন আছে কিনা সেটাও একটু বলে দেবেন। বাচ্চাদের বেলায় আমি যেটা বলবো যে ফ্যামিলি ইনভলভমেন্ট, বাচ্চাদেরও জানার রাইট আছে যে আমাদের পৃথিবীতে কি হচ্ছে এখন, এবং ওরা আসলে জেনেই যাচ্ছে, কারণ আমাদের এই আমরা যেভাবে মিডিয়ার সঙ্গে যুক্ত। তো আমি বলবো যে যারা বাবা মা, অভিভাবক, তারা যেন তাদের বাচ্চাদের সাথে কথা বলেন, বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন যে এই যে আজকে যে এই যে করোনা কিংবা কোভিড-19, এটার কারণে তারা কিরকম ফিল করছে। তো তাদের মানসিক অবস্থাটা আগে বাবা মা প্রথমে আগে জানতে হবে। তারপরে জানার পরে তাকে কিছুটা একরকমের সাহস দিতে হবে যে হ্যাঁ, তোমরাও যেরকম মনে করছো, আমরাও কিন্তু সবাই এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আমরাও সেরকমই ফিল করছি, কিন্তু আমরা একসাথে আছি। এই যে একটা মানসিকভাবে একসাথে এক ধরনের সাহস দেওয়া, তাতে করে বাচ্চারা অনেক সাহস পাবে। তারপরে বাচ্চাদেরকে আমি আরেকটা কথা বলবো যে বিভিন্ন রকম মিডিয়ার বিভিন্ন রকম হাজার রকমের ইনফরমেশন, সেই ব্যাপারে বাবা মারা যেন একটু সতর্ক থাকেন, কারণ এখানে অনেক। জি ডক্টর মোবাশ্বেরা, আপনার কথা বুঝতে পেরেছি। আমাদের সময় আসলে খুবই স্বল্প। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত পরাশক্তি যুক্তরাষ্ট্র, তবে কোভিড-19 বিস্তার ঠেকাতে চেষ্টারও কোনো কমতি নেই দেশটির। এবার কার্যকর প্রতিষেধক আবিষ্কারের দাবি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সোরেন্টো থেরাপিউটিক্সের মাউন্ট সিনাই হেলথ সিস্টেম নামে অপর একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে করা হয়েছে এই প্রতিষেধক, যাতে থাকা অ্যান্টিবডি সুস্থ মানবকোষে ভাইরাসের প্রবেশ আটকে দিতে শতভাগ কার্যকর। প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতিদিনই মৃত্যু আর আক্রান্তের সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্রে। তবে এরই মধ্যে এলো আরও একটি সুখবর। এবার করোনা ভাইরাসের শতভাগ কার্যকর প্রতিষেধক তৈরির দাবি ক্যালিফোর্নিয়ার বায়োটেক সংস্থার। সোরেন্টো থেরাপিউটিক্স নামক ওই সংস্থার দাবি, পেট্রি ডিশ পরীক্ষায় তাদের আবিষ্কৃত অ্যান্টিবডি সুস্থ মানব কোষে করোনা ভাইরাসের প্রবেশ আটকে দিতে শতভাগ সফল। এই অ্যান্টিবডি নিয়ে প্রি ক্লিনিক্যাল ট্রায়ালের পর সোরেন্টো থেরাপিউটিক্স এবার প্রস্তুত পরবর্তী ধাপের জন্য। করোনার প্রকোপ ঠেকাতে এই ওষুধ শতভাগ কার্যকর। STI-1499 নামক এই অ্যান্টিবডি যদি কারো শরীরে দেয়া হয়, তখন অ্যান্টিবডিগুলোর একটি ককটেল মানব কোষের জন্য প্রতিরক্ষামূলক জালের মতো কাজ করতে শুরু করে। তখন তার আর সামাজিক দূরত্বের দরকার হয় না। মাউন্ট সিনাই স্কুল অব মেডিসিনের সহযোগিতায় সোরেন্টোর এই ড্রাগ ককটেল বাণিজ্যিকভাবে উৎপাদনে অনুমতির আবেদনও করা হয়েছে। সফল হলে মাসে 2 লাখ ডোজ ওষুধ তৈরি করা সম্ভব। ল্যাব টেস্টে সফলতা পেয়েছি, এখন আমাদের লক্ষ্য ব্যাপকভাবে এর পরীক্ষা চালানো। ক্লিনিক্যাল ট্রায়ালের পরই আমরা এই ওষুধ বাজারে ছাড়তে পারবো। এর আগে যুক্তরাষ্ট্রের মডার্না, রাশিয়ার বায়োক্যাট সহ বিভিন্ন দেশের একাধিক প্রতিষ্ঠান করোনার ভ্যাকসিন তৈরিতে সফলতার দাবি করে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। দর্শক, এই পর্যায়ে বরিশাল থেকে যোগ দিচ্ছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডক্টর সৌরভ সুতার। আপনাকে স্বাগতম ডক্টর সৌরভ। একটু আমাকে জানাবেন যে ঈদের ছুটিতে করোনা পরিস্থিতি মোকাবেলায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এই ভিন্ন প্রেক্ষাপটে রোগীদের চিকিৎসা সেবা দিতে কি ঠিকঠাক মতো নিশ্চিত করা যাচ্ছে এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই একটা ভালো প্রশ্ন করেছেন। ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। প্রতি বছর ঈদ পালন হয়, এবছরও ঈদ পালন হচ্ছে, কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে আমি যেটা মনে করছি, এবছর আমাদের করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে ডক্টরদের উপস্থিতি যেভাবে ছিল, আমাদের কিন্তু ঈদের ছুটি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাতিল করা হয়েছে এবং আমরা ডক্টররা সবাই আমরা কর্মক্ষেত্রে রয়েছি। এবং আমাদের এবারের ঈদের পূর্বেই আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সুযোগ্য পরিচালক, যিনি কর্মঠ পরিশ্রমী এবং একজন যোগ্য পরিচালক, যার নেতৃত্বে একটা করোনা ওয়ার্ডের মেনটেন করার জন্য আমাদের একটা ট্রায়াল সিস্টেম শুরু হয়েছে। ট্রায়াল সিস্টেমের মাধ্যমে আমরা জরুরি বিভাগ থেকে আমরা পেশেন্টকে সর্ট আউট করে ফেলতে পারছি যে কোন পেশেন্টটা আমরা করোনায় যাবে, কোন পেশেন্টটা আমাদের হসপিটালের মেইন বিল্ডিংয়ে ভর্তি হবে। এবং সবচেয়ে আমরা এনশিওর করছি যে প্রত্যেকটা রুগী যেন প্রাথমিক চিকিৎসাটা পায়, কোনো রুগী যেন চিকিৎসা না পেয়ে না চলে যায়। এবং আমাদের ট্রায়াল যে ওয়ার্ডটা আছে, সেখানে আমরা আমাদের স্বাস্থ্য পরীক্ষার যে প্রাথমিক পরীক্ষাগুলো, যেরকম ইসিজি করা, আমাদের ব্লাড সুগার করা ডায়াবেটিসের জন্য, সেইগুলো কিন্তু আমরা এখানে এনশিওর করছি প্রাথমিকভাবে। ডক্টর সৌরভ, এটা বুঝতে পেরেছি। একটু আমাকে আরেকটা বিষয় জানাবেন, তা হচ্ছে যে আমরা সহকর্মীদের কাছ থেকে জানতে পারছি বরিশালে প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এর পেছনে স্পেসিফিক কারণ আপনার কাছে কি মনে হয়, এবং আক্রান্তের বিপরীতে সুস্থতার হার কেমন? আপনি ঠিকই বলেছেন। বিগত দিনগুলোর তুলনায় আমরা লক্ষ্য করেছি এবং খবর নিয়েছি পিসিআর ল্যাবে যে বর্তমানে বিগত প্রায় 7 দিন থেকে 10 দিন ধরে রোগীর সংখ্যা প্রচুর বাড়ছে। এর কারণ আমি যেটা মনে করছি, একটা হলো সরকার লকডাউন কিছুটা তুলে দিয়েছে, ঈদের জন্য মানুষের যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াতটা বেড়েছে, তারা শপিং করতে বের হচ্ছে। এবং আমাদের বরিশালে প্রথমে দোকানপাট বন্ধ ছিল, এখন কিন্তু সীমিত আকারে অনেক দোকানপাট খুলেছে। এইটা একটা বড় কারণ আমি মনে করি, এবং মানুষ কিছুটা ভয় থেকে বের হয়ে চলে এসছে। আর আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 44 জন আমাদের রুগী ভর্তি ছিল, তার ভিতর 25 জন রুগী ছুটি হয়েছে, 2 জন রুগী মৃত্যুবরণ করেছে, বর্তমানে 12 জন পজিটিভ রুগী আছে। সেক্ষেত্রে আপনি যদি দেখেন, মৃত্যুর হার কিন্তু খুব একটা বেশি না, এবং প্রায় 50% রুগী সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছে। কিন্তু তারপরও আমি বলবো, মৃত্যুর হার কম হলেও এখন কিন্তু সংক্রমণের হার প্রচুর বাড়ছে। এবং এটার কারণ আমি মনে করছি
যে জনজীবনে যে ব্যস্ততা এবং সবাই ঈদের কারণে এই জি আসা ডক্টর যাওয়া সৌরভ, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথা আমরা বুঝতে পেরেছি এবং আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ উৎসব ঘিরে বাড়তি করোনা ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। মূলত হঠাৎ করেই ঈদ যাত্রা শিথিল করা জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। কেননা ঈদের রাজধানী ছাড়ছেন লাখ লাখ মানুষ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ফলে গ্রামগঞ্জে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে করোনা সংক্রমণ, বাড়তে পারে মৃত্যুহার, বাড়তি চাপে পড়বে সেবা খাত। রাত পোহালেই ঈদ, তাই বাড়ি ফেরার তারা। কিসের শারীরিক দূরত্ব, কিসের স্বাস্থ্যবিধি, যেভাবে পারছে ছুটছে সবাই। গণপরিবহন নেই, ভরসা ব্যক্তিগত বা ভাড়া গাড়ি। তবে ঈদের আনন্দ ছাপিয়ে অজানা শঙ্কা সবার মনে। ঢাকা, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ এসব জায়গা থেকে যেভাবে এদিকে মানুষজন ঈদ করার জন্য দেশে ফিরতেছে, তাতে আমরা অনেক ঝুঁকির মুখে আছি। এক ঈদ না করলে কি হবে? এটা তো সহজ রোগ, একজনের কাছ থেকে অনেকজনের ছড়ায়। যত করোনা রোগী শনাক্ত হয়েছে তার প্রায় অর্ধেক ঢাকার। মৃত্যুহারও সবচেয়ে বেশি রাজধানীতে। এমন অবস্থাতেই রাজধানী ছাড়ছে লাখ লাখ মানুষ। এসব মানুষ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লে বাড়তে পারে সংক্রমণ। গ্রামে গিয়ে যখন তারা মিলিত হবেন একে অপরের সাথে, সেখানে সংক্রমণটা আরো বাড়বে। গ্রামাঞ্চলে এখনো সংক্রমণটা একটু কম, শহরাঞ্চলে বাড়ছে। তারা যদি কোনো শহরে যান সেখানেও সংক্রমণটা বাড়বে, ফলে আমাদের ঝুঁকিটা বাড়বে। দিন দিন হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা নিয়ে অজানা ভীতি জনমনে। এমন বাস্তবতায় ঈদযাত্রা শিথিল করা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। সরকার আগে যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ঈদের সময় সবাই নিজের নিজের জায়গায় থেকে ঈদ করতে হবে, এবং আমার মনে হয় সেটাই সিদ্ধান্তটা ঠিক ছিল। ঈদের জামাতের মাধ্যমেও 2 লক্ষ সংক্রমণ বেড়ে যেতে পারে, এরকম একটা। ঈদে এমনিতেই সমালোচনা থাকে স্বাস্থ্যসেবা নিয়ে। করোনাকালে বিঘ্নিত হচ্ছে সাধারণ অসুখ বিসুখের চিকিৎসা। তাই ডাক্তারদের ছুটি না থাকলেও ঈদে সংকট বাড়তে পারে বলে শঙ্কা অনেকের। যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে সংক্রমণ যেটি এখন ঢাকা কেন্দ্রিক ছিল বা অন্যান্য শহরে বা গ্রামাঞ্চলে সেই পরিমাণে আমরা দেখছিলাম না, সেটা কিন্তু ছড়িয়ে যাবার একটা সম্ভাবনা অবশ্যই আছে। স্বাস্থ্যবিধি না মানায় রাস্তায় যেতে যেতে সংক্রমণ ছড়াতে পারে, বাড়ি গিয়ে স্বজন কিংবা আশপাশের মানুষকে সংক্রমিত করতে পারে। ঈদ জামাতেও বাড়তি সমাগমের শঙ্কা থাকে। বাস না চললো, টাকে করে প্রতিনিয়ত গভীর রাত্রিতে এসে এখানে নামে বিভিন্ন অঞ্চলে এখান থেকে লোকজন ছড়াছিটিয়ে যাচ্ছে। আমরা এতে অনেক ঝুঁকির মধ্যে আছি। মানুষ এলোপাতারিভাবে আসতেছে যাচ্ছে, যার কারণে এই করোনার বৃদ্ধি পাচ্ছে, দিন দিন কমতেছে না। সংশ্লিষ্টরা বলছেন সব ক্ষেত্রেই ব্যক্তিগত উদ্যোগে সুরক্ষা নিশ্চিত করতে হবে, অন্যথায় আরও জটিল হতে পারে পরিস্থিতি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, শেষ মুহূর্তে ঈদযাত্রার খবর জানাতে গাবতলী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল সাইদ। সাইদ, আপনার কাছে আমার 3টা প্রশ্ন। প্রথমত হচ্ছে, শেষ সময় আপনি ঘরমুখী মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? আর গণপরিবহন বন্ধ, তাহলে বিকল্প কি পন্থা অবলম্বন করছেন মানুষ? আর এই বিকল্প পন্থাকে নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন? আমি আজকে বলা যায় যে গত কয়েকদিনের তুলনায় মানুষজন কিছুটা কম যারা বাড়ি ফিরছেন। আপনি জানেন যে আজকে ঈদ হওয়ার একটি সম্ভাবনা ছিল, কাজেই অনেকেই গত 2-3 দিনে বাড়িতে গেছেন। আর আপনি জানেন যে গণপরিবহন বন্ধ রয়েছে। বলা যায় যে যে যার মতো করে বিভিন্ন মাধ্যমে গন্তব্যে যাচ্ছেন পরিবারের সাথে ঈদ করতে। যদিও বারবারই বলা হচ্ছে যে যে পরিস্থিতি করোনার মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতের যে বিষয়টি, সেটা কিন্তু উপেক্ষিত। আমরা দেখছি যে গাবতলীতে যে বিভিন্নভাবে কিন্তু মানুষ গন্তব্যে যাচ্ছে। আপনি দেখছেন যে প্রাইভেট গাড়িতে যাচ্ছে, বাইকে যাচ্ছে, সিএনজি করে যাচ্ছে। এখানে কিন্তু সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব যে বিষয়টি একেবারেই মানা হচ্ছে না। শুধু তাই নয়, এখানে যারা এই গাড়িগুলো নিয়ে যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি মানছেন না, পাশাপাশি যেসব যাত্রী রয়েছে তারাও কিন্তু মানছেন না। আর আরেকটি বিষয় আপনি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর, আপনি জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যুক্ত ছিলেন।
7 দিনের বেশি জ্বর থাকলে শিশুদের করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বৈশ্বিক এই মহামারীতে শিশু মৃত্যু কম হলেও এ নিয়ে অবহেলার কোনো সুযোগ নেই, এমনটাই জানিয়েছেন দেশের একমাত্র শিশু করোনা ইউনিটের ডাক্তাররা। ঈদের ছুটিতেও সার্বক্ষণিকভাবে শিশুদের সেবা দিতে প্রস্তুত থাকবে ঢাকা মেডিকেলের এই ইউনিট। আছে করোনা পরীক্ষার ফলাফলের অপেক্ষা না করে উপসর্গ দেখে শিশুদের ভর্তি নেওয়ার ব্যবস্থা। করোনায় এরই মধ্যে প্রাণ হারিয়েছেন 4 শতাধিক মানুষ, আক্রান্ত 30,000-এরও বেশি। এই মহামারীতে এখন পর্যন্ত আক্রান্ত শিশুর সংখ্যা 10 ভাগের কম। তবে এমন পরিস্থিতিতেই শিশুদের সুরক্ষা নিশ্চিতে করোনা শিশু ইউনিট চালু করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। 14টি বেড নিয়ে গঠিত বিশেষ এই ইউনিটে দিনরাত কাজ করছেন 5 চিকিৎসক। আছে আইসিইউ। আক্রান্ত মার কাছ থেকে শিশুরা যাতে কোনোভাবেই সংক্রমিত না হয় তার জন্যই এই ইউনিট গঠন। তাদের দেখভাল করবেন নার্সরা। এই সময়ে জ্বর ও পাতলা পায়খানা হলেই আতঙ্কিত না হওয়ার তাগিদ চিকিৎসকদের। তবে এই অবস্থায় 7 দিন পার হলে করোনা পরীক্ষার পরামর্শ তাদের। লেবু চা, লিকার চা, একটু লেবুর রস খাওয়াবে, একটু গরম পানি, একটু বড় বাচ্চা হলে গরম পানির একটু ভেপারটা নিবে, এবং ভিটামিন সি রিচ ডায়েট, ভিটামিন ডি রিচ ডায়েট যেটা সামুদ্রিক মাছে পাওয়া যায়। তারপরে হচ্ছে জিঙ্ক সিরাপ, নাপা সিরাপ যদি জ্বর হয়, একটা অ্যান্টিহিস্টামিন অথবা একটু নাকের ড্রপ। জ্বরের পর শিশুদের শুকনো কাশি ও শ্বাসকষ্টের লক্ষণের পাশাপাশি খাবারে অরুচি আসার মতো বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। কোভিডের মধ্যে আমরা কিন্তু সাসপেক্টেডও নিচ্ছি, কনফার্ম কোভিডও নিচ্ছি। এখন কনফার্ম কোভিড আমরা আলাদা করে রেখেছি, আর সাসপেক্টেড যারা আছেন তাদেরকে আমরা আলাদা করেছি। বাচ্চারা খুব শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্টজনিত ভোগে, এইভাবে এই বাচ্চারা কিন্তু আসে। অনেকেই কিন্তু ডায়রিয়া নিয়েও আসছে, খুব পাতলা পায়খানা হচ্ছে, জ্বর হয়তো কম, বেশি পাতলা পায়খানা হচ্ছে, এরকম নিয়েও আসছে। অনেকে কন্টিনিউয়াস কাশি, ড্রাই কফ, কোনোভাবে কাশিটা বন্ধ হচ্ছে না, এভাবেও আসছে। সব সরকারি হাসপাতালে শিশু ইউনিট স্থাপন এবং মা ও শিশুদের পরীক্ষায় পৃথক ব্যবস্থা চালুর পরামর্শ বিশেষ এই ইউনিটের চিকিৎসকদের। যেমন অ্যাসিমটোমেটিকও রয়ে যাচ্ছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, করোনা ঝুঁকির মধ্যে অনেকেই ঈদের কেনাকাটা করছেন। এই সময় তেমন গুরুত্ব পাচ্ছে না স্বাস্থ্যবিধি। রাজধানীর শাহজাদপুরে রয়েছেন সহকর্মী SM জিয়া, যাচ্ছি তার কাছে। জিয়া, শপিং মলে ভিড় কেমন দেখছেন এবং ঈদ কেনাকাটার জন্য যে মানুষ আসছেন তারা স্বাস্থ্যবিধি কতটুকু মেনে চলছেন? আমি সকালটা আজকে আপনাকে একটু সুখবর দিয়ে শুরু করতে চাই। সুখবরের কথা বলছি এই কারণেই যে আমরা যারা গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রতি মুহূর্তে আসলে বলা হয়ে থাকে শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টা। আসলে আমি সুবাস্তু নজরবিলি শপিং মলটার সামনে এসে আসলে আজকে সকাল টাইমটা দেখা যাচ্ছে আসলে শারীরিক দূরত্ব এবং সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকিং করা হচ্ছে এখানে প্রতিনিয়ত। আপনাকে যদি আমি একটু পিছনের অংশটা দেখাতে যাই তাহলে আপনাকে দেখাতে পারবো। সেটা হচ্ছে কি শপিং মলের আসলে ম্যানেজমেন্টের পক্ষ থেকে এক ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যে থার্মাল স্ক্যানার দিয়ে আসলে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে শপিং মলে প্রবেশ করার সময়, এবং শপিং মলের সামনে আসলে মাইকিং করা হচ্ছে সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। এবং যারা আসলে মাস্ক পরে আসে নাই, অর্থাৎ যারা মাস্ক না পরে শপিং মলে প্রবেশ করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে আসলে ফেরত দেওয়া হচ্ছে। সুতরাং আসলে নিঃসন্দেহে সকালের খবরটা আসলে খুব ভালোই বলতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত আসলে বলে যাচ্ছি গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তরের সরকারের পক্ষ থেকে প্রতিনিয়তই বলা হচ্ছে আসলে শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। আমরা এবং সবসময় দেখতে পাই যে আসলে এই বিষয়টার প্রতি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অনীহা দেখা যায়। সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আসলে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি আসলে তারা ম্যানেজমেন্টের পক্ষ থেকে আসলে মোটামুটি একটা ভালো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিঃসন্দেহে এটা সাধুবাদ পাওয়ার যোগ্য রাখে, কারণ আপনি জানেন যে করোনার যে প্রাদুর্ভাব শুরু হয়েছে সেই অবস্থায় আসলে উত্তরণ কবে হবে সেটা আসলে এই মুহূর্তে বলাটা মুশকিল। তবে করোনার প্রাদুর্ভাব এত সহজেই যে যাচ্ছে না সেটা বলা যাচ্ছে, কারণ আপনি জানেন যে গত 24 ঘন্টায় আরও 20 জন মারা গিয়েছে এবং এরই মধ্যে 1873 জন আক্রান্ত হয়েছে করোনায়। সুতরাং দিন দিন যেভাবে আসলে আক্রান্ত হচ্ছে সেই অনুযায়ী আসলে পরিস্থিতি। জি, আপনার কথা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একটা ভালো উদ্যোগ আপনি আমাদেরকে দেখিয়েছেন, আপনাকে ধন্যবাদ।
চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রথম রোগী শনাক্তের 51 দিনের মাথায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,500 জনে। আগামী 15 দিন আক্রান্তের হার সর্বোচ্চ হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রথম রোগী শনাক্তের 51 দিনের মাথায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,500-এ। প্রথম 50 জন শনাক্ত হয় 24 দিনে, কিন্তু পরবর্তী 50 জন আক্রান্তের সময় লাগে মাত্র 8 দিন। আর গেল 10 দিনেই আক্রান্ত হয়েছে প্রায় 1000 জন। হঠাৎ রোগী বাড়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। অনেক রোগীকেই বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। আমরা আর পেশেন্ট নিতে পারবো না। আমাদের সর্বোচ্চ মাত্রায় হচ্ছে আমরা 100 শয্যা এবং 10টি আইসিইউ শয্যা চালু রাখতে পারবো। এরপরে যদি রোগী বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের চট্টগ্রাম শহরে কিন্তু আরো অন্যান্য সেন্টার, আইসোলেশন সেন্টার সহ আইসিইউ সেন্টার খুলতে হবে। চট্টগ্রামে আগামী 15 দিনে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। এ সময় সচেতনতার পাশাপাশি অধিক সংখ্যক পরীক্ষায় জোর দিচ্ছেন তারা। যখন অনেক রোগ সংক্রমিত হয়ে যায়, এক ধরনের ইমিউনিটি হয়। সেই ইমিউনিটির কারণে কেউ কেউ রোগ দেখান না, অর্থাৎ রোগের লক্ষণ দেখা যায় না, কিন্তু পরীক্ষা করলে দেখা যায় যে তাদের মধ্যে একটা ভাইরাল লোড আছে। অথচ চট্টগ্রামের 3টি ল্যাবে দৈনিক মাত্র 450 নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। এ অবস্থায় বিকল্প উপায়ে নমুনা পরীক্ষা বাড়ানোর দাবি চিকিৎসকদের। আরটিপিসিআর এর মাধ্যমে ব্যাপক সংখ্যক পরীক্ষার কোনো সুযোগ থাকবে না, তাই অ্যান্টিজেন অ্যান্টিবডি যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমাদের হতে হবে। এটা হলে দুটো বিষয় আছে, একটা বিষয় হচ্ছে যাদের অ্যান্টিজেন বেশি থাকবে তারা সতর্ক থাকতে পারবে। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন 150-এরও বেশি মানুষ। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভ্যাকসিন পরীক্ষা যদি সফল হয় তাহলে উৎপাদন শুরু করবে ভারতের বিখ্যাত সেরাম ইনস্টিটিউট। চলতি বছরই ভ্যাকসিনটি বাজারে আনতে প্রস্তুত তারা, যার ডোজ থাকবে মাত্র একটি। দাম 1000 রুপির মধ্যে রাখতে কাজ করছে প্রতিষ্ঠানটি। বিশ্বের অন্যতম শীর্ষ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউট। প্রতি বছর শুধু হাম আর পোলিওরই 150 কোটি টিকা বাজারজাত করে প্রতিষ্ঠানটি। করোনার প্রতিষেধক উৎপাদনেও প্রস্তুত সিরাম ইনস্টিটিউট। টিকার দ্বিতীয় ধাপের হিউম্যান ট্রায়াল শুরু করা অক্সফোর্ড ইউনিভার্সিটির পরীক্ষা সফল হলে এতে সহযোগী হবে সিরাম। লক্ষ্য বাণিজ্যিক উৎপাদন শুরু করা। প্রস্তাবিত ভ্যাকসিনটি হবে সিঙ্গেল ডোজের, ভারতে যার দাম পড়বে 1000 রুপি করে। প্রতি মাসে 1 কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্য সিরামের। হিউম্যান ট্রায়ালে থাকা ভ্যাকসিনটির সাফল্যের বিষয়ে আমি 80% আশাবাদী। ট্রায়াল সফল হলে ভারতেও এটি পরীক্ষা করে দেখব। সুরক্ষা ও কার্যকারিতার দিক ঠিক থাকলে অক্টোবর বা নভেম্বরেই বাজারে পাওয়া যাবে এই ভ্যাকসিনটি। করোনার সম্ভাব্য একাধিক ভ্যাকসিন নিয়ে বিভিন্ন দেশের গবেষণা প্রতিষ্ঠানের সাথে কাজ করছে সিরাম। পাশাপাশি নিজস্ব ল্যাবেও কোভিড-19-এর ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2 সপ্তাহের মধ্যে অক্সফোর্ডের টিকা তৈরির কাজ শুরু করতে পারব। প্রথম সপ্তাহে 50 লাখ ভ্যাকসিন বানানোর পরিকল্পনা রয়েছে। এরপর মাসে এটি 1 কোটিতে নিয়ে যাব। আর বছরে 350 থেকে 400 মিলিয়ন ভ্যাকসিন তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের। ভারতের রপ্তানি করা ওষুধের প্রায় 70% উৎপাদন করে পশ্চিম ভারতের পুনে শহরে গড়ে ওঠা সিরাম ইনস্টিটিউট। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। কাল ঈদ, অথচ প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তার 2500 টাকা এখনও পাননি হবিগঞ্জের অধিকাংশ উপকারভোগী। কয়েকজন মুঠোফোনে খুদে বার্তা পেলেও তুলতে পারেননি টাকা। প্রশাসন বলছে কয়েক দফায় যাচাই বাছাই শেষে যোগ্য সকলকে পর্যায়ক্রমে টাকা দেওয়া হবে। এক্ষেত্রে কোনো সমস্যা হলে যোগাযোগের পরামর্শ প্রশাসনের। করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার অংশ হিসেবে 50 লাখ পরিবারকে 2500 টাকা করে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ভিজিএফ, ভিজিডি সহ বিভিন্ন সুবিধাপ্রাপ্ত প্রায় 76 লাখ পরিবারের বাইরে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের তালিকা করা হয়। হবিগঞ্জে তালিকাভুক্ত 75,000 মানুষ। ঈদের আগেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপকারভোগীদের কাছে টাকা পৌঁছানোর কাজ শুরু করে সরকার। কিন্তু শনিবার পর্যন্ত হবিগঞ্জে খুব অল্প সংখ্যক মানুষের হাতেই পৌঁছেছে এ টাকা। গাড়ি তো 3 মাস ধরে বন্ধ, এখন তো আর গাড়ি চলে না, এই জন্য 2500 টাকা আমার অনেক উপকার হলো। 72 ঘন্টা পরে যে আমার মোবাইলে টাকাটা আসবে, এটা আমার বিশ্বাস। হবিগঞ্জ পৌরসভা থেকে নগদ অর্থ সহায়তার জন্য তালিকা পাঠানো হয় 2023 জনের। তাদের অধিকাংশই এখনও খুদে বার্তা পাননি। যারা পেয়েছেন তাদের সবাই আবার টাকা তুলতে পারছেন না।
আমার মেসেজ আইছে বাট মেসেজটা পূর্ণাঙ্গ আইছে না, যার কারণে আমি টাকা তুলতে পারছি না। আমার আইডি কার্ড দিছি কিন্তু আজ পর্যন্ত আমি মেসেজ পাইছি না। হয়েছে যে ঈদের আগে টেহা দেবো, এখন তো টেহা দিছে না। ঈদের আগে যদি পাই তাহলে আমরা একটা উপহার দেবো। বিষয়টি নিয়ে বিব্রত স্থানীয় কাউন্সিলররা। টাকা প্রাপ্তির প্রক্রিয়াটিও জটিল বলে মনে করেন তারা। মেসেজ আসছে কিন্তু ব্যালেন্স কিন্তু আসে নাই। ঈদের আগে যদি টাকাটা পাইতো তাহলে অবশ্যই জনগণেরও একটা সুবিধা হইতো। যদি আরো কোনো সিস্টেমে সহজভাবে সাধারণ মানুষগুলো দেওয়া যেত তাহলে আরো মনে হয় ভালো হইতো। মেয়র বলছেন যেহেতু উপকারভোগীর সংখ্যা অনেক তাই কিছুটা বিলম্ব হতে পারে, তবে তিনি আশাবাদী সবাই টাকা পাবেন। যেহেতু লোকসংখ্যা বেশি, তো আসলে অল্প সংখ্যক লোকজন টাকাটা পেয়েছে। আমার মনে হয় যে পর্যায়ক্রমে তারা এই টাকাটি পাবে। জেলা প্রশাসক জানালেন কয়েক দফা যাচাই বাছাই শেষে যোগ্য পরিবারগুলোকে পর্যায়ক্রমে টাকা পাঠানো হচ্ছে। টাকা না পাওয়ার কোনো সুযোগ নেই, যদি টেকনিক্যাল কোনো এরর থাকে সেটা আমাদেরকে জানাইলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এটা ব্যবস্থা নেব। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। করোনা আক্রান্তদের কাছে ওষুধ বা খাবার পৌঁছাতে যেতে হবে না কোনো মানুষকে, প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবে ড্রোন। আয়ারল্যান্ডের একটি প্রতিষ্ঠান এই সুবিধাটি চালু করেছে। তারা বলছে 4 কেজি ওজন বহনে সক্ষম এই ড্রোনটি সেবা মিলবে মোবাইল অ্যাপসে। প্রযুক্তির এই যুগে ড্রোনের ব্যবহার বেড়েছে বহুগুণে। এবার তা যুক্ত হলো করোনা যুদ্ধে। আয়ারল্যান্ডের মানিগাল শহরে আইসোলেশনে থাকা রোগীদের কাছে এই ড্রোনের মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে খাবার এবং ঔষধ। সর্বোচ্চ 4 কেজি ওজন বহনে সক্ষম এই ড্রোন নিয়ন্ত্রণে কাজ করছে মান্না নামের একটি প্রতিষ্ঠান। তারা বলছেন প্রাথমিকভাবে বয়স্কদের মাঝে দেয়া হচ্ছে এই সেবা, যা মিলবে মোবাইল অ্যাপের মাধ্যমে। এখন শুধু একটি শহরে এই সেবা চালু হলেও সরকারের অনুমোদন পেলে পর্যায়ক্রমে মিলবে বিভিন্ন শহরের 6 শতাধিক অঞ্চলে। যারা মহামারীর কারণে ঘর থেকে বের হতে পারছেন না তাদের কাছে ওষুধ এবং খাবার পৌঁছে দিতে কাজ করছি। সবকিছু শেষে মাত্র 3 মিনিটের মধ্যে পণ্য হাতে পাচ্ছেন তারা। শহরবাসীকে এমন সেবা দিতে পেরে খুশি আমরাও। বাসিন্দারা বলছেন অভিনব এই পদ্ধতি বেশ সহজ করে দিয়েছে তাদের আইসোলেশন বা কোয়ারেন্টাইন জীবনকে। আমার বয়স এখন 70 বছর। প্রায় প্রতিদিনই ঔষধের প্রয়োজন হয়। এই ড্রোন সেবা আমাদের জন্য বেশ কার্যকর, কারণ এখন আর কষ্ট করে গাড়িতে চড়ে শহরে যেতে হবে না এসব কিনতে। প্রতিষ্ঠানটির দাবি, মার্চে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর চেষ্টা করলেও করোনা মহামারীর কারণে বন্ধ হয় সেই কার্যক্রম। তবে গেল সপ্তাহ থেকে বাণিজ্যিক ধারণা পাল্টে সেবায় অংশ নেন তারা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। চীনের ভ্যাকসিন AD5NCOV প্রয়োগে প্রথম ধাপে মিলেছে সাফল্য, এমন দাবি আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্ডসেটের। এক বিবৃতিতে জার্নালটি জানিয়েছে ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে ভ্যাকসিনটি। প্রয়োগের 14 দিনের মধ্যে নির্দিষ্ট ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি গড়ে তুলছে এই ভ্যাকসিন। মানবদেহে নিরাপদ বলে প্রমাণিত হয়েছে এমন তথ্য জানানো হয়েছে। 108 জন পূর্ণবয়স্ক মানুষের দেহে চালানো পরীক্ষায় পাওয়া গেছে এই ফল। কোভিড-19 সংক্রমণ পুরোপুরি প্রতিরোধে সক্ষম কিনা তা জানা যাবে পরীক্ষার পরবর্তী ধাপে। উহানের গবেষণা কেন্দ্রে মোট 500 জনের উপর চলছে দ্বিতীয় ধাপের পরীক্ষা। 3টি ভিন্ন ডোজ প্রয়োগ করা হয়েছে তাদের উপর। চূড়ান্ত ফলাফল মিলবে পরীক্ষার 6 মাসের মাথায়। দর্শক, শেষ করব করোনা আপডেট। তার আগে এক নজরে দেখে নেব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সবশেষ তথ্য। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানি 3,44,000 ছুঁই। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 54 লাখ। আরও 1 লাখেরও বেশি মানুষ সংক্রমিত। একদিনে 4,000-এর উপরে মৃত্যু। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি লাখের কাছাকাছি। আরও 22,000-এর মতো মানুষ সংক্রমিত। মোট আক্রান্ত 16,67,000। একদিনে 1,000-এরও বেশি প্রাণহানি। একদিনে 965 জনের মৃত্যু দেখেছে বর্তমান হটস্পট ব্রাজিল। 22,000 ছাড়িয়েছে মোট প্রাণহানি। নতুনভাবে সংক্রমিত 16,500। মোট আক্রান্ত 3,47,000-এরও বেশি। রাশিয়ায় নতুনভাবে 9,000-এরও বেশি রোগী শনাক্ত। মোট আক্রান্তের সংখ্যা 3,36,000-এর মতো। 139 জনের মৃত্যুতে 3300 ছাড়িয়েছে প্রাণহানি। একদিনে 282 জনের মৃত্যুতে ব্রিটেনে 37,000-এর কাছাকাছি প্রাণহানি। মোট আক্রান্ত 2.5 লাখেরও বেশি। নতুনভাবে সংক্রমিত 3,000-এর মতো। ইটালিতে করোনায় মৃতের সংখ্যা 33,000-এর কাছাকাছি। একদিনে মারা গেছেন 119 জন। আক্রান্ত 2,30,000-এর মতো। নতুনভাবে শনাক্ত 6 শতাধিক। আর এই ছিল করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।